আসসালামু আলাইকুম। ইন্ডিয়া টিম রেজাল্ট যাই করুক না কেন, লোকেশ রাহুল এই ইংল্যান্ড ট্যুরে মাল্টিপল সেঞ্চুরিজ করেছেন। বিশেষ করে ইংল্যান্ডের মতো কন্ডিশন, যেখানে আসলে ব্যাটিং করার জন্য একটু ডিফিকাল্ট কন্ডিশন, সেই জায়গাটায় তিনি সেঞ্চুরি করেছেন। এবং এর পেছনে তিনি সবচাইতে বড় অবদান দিয়েছেন, এই ইংল্যান্ড ট্যুরের আগে তিনি ফর্মুলা ওয়ানের ট্রেনিং করেছেন তার রিয়াকশন টাইমটাকে বাড়ানোর জন্য। ফর্মুলা ওয়ানের ট্রেনিং যারা বোঝেন না তাদের জন্য সুবিধার্থে বলে দিই, আমরা যে কার রেসিংয়ের খেলাগুলো দেখি, মাইকেল শুমাকার যেটার কিংবদন্তি, সেই ধরনের ফর্মুলা ওয়ানের ট্রেনিং লোকেশ রাহুল করেছেন, কারণ তিনি রিয়াকশন টাইমটাকে বাড়াতে চেয়েছেন। এর মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে মডার্ন ডে ক্রিকেটাররা তাদের বিভিন্ন বিষয়ের দক্ষতা অর্জনের জন্য অন্য ডিসিপ্লিনকে কিন্তু অনেকাংশে বেছে নিয়েছেন। গেল কদিন আগে আমি আমার জেলার টাঙ্গাইলে একটা গলফের ওয়ার্কশপ করিয়েছিলাম ক্রিকেটারদের ব্যাট সুইংটাকে ইমপ্রুভ করার জন্য। সেটাকে দেখার পর বাংলাদেশের অনেক লোকাল কোচরা তারা এটা নিয়ে হাসাহাসিও করেছেন। তারা বলেছেন, এই গলফ খেলেই আসলে ক্রিকেটারদের কী লাভ? শুধুমাত্র এই জ্ঞানের অজ্ঞতার জন্যই কিন্তু আমাদের ক্রিকেটটা আজকে ওই পর্যায়ে পড়ে আছে। কারণ আমরা গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্যাম বিলিংস, তাদের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানি যে তারা গলফের ব্যাট সুইংটা তাদের অনেকাংশে হেল্প করে ক্রিকেটের ব্যাট সুইংয়ের জন্য। সো তারা এটার থেকে একটা কোলাপ করার চেষ্টা করেন। অনেকে এটাও বলেন যে বেসবলটাও কিন্তু অনেকাংশে হেল্প করে। জুলিয়ান উড, যাকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পাওয়ার হিটিং শেখানোর জন্য, তিনিও কিন্তু সেই বেসবলের বেসিক থেকে আসলে ক্রিকেটারদেরকে পাওয়ার হিটিংটা শেখান। সো লোকেশ রাহুলের এই জায়গাটা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে বিভিন্ন বিষয়ের ডেভেলপমেন্টের জন্য আপনি চাইলে অন্যান্য গেম থেকে হেল্প নিতে পারেন। এবারে রিয়াকশন টাইমটা নিয়ে কথা বলতে চাই, কেন লোকেশ রাহুল রিয়াকশন টাইমটার ব্যাপারে অনেক বেশি মাত্রায় সিরিয়াস হয়েছেন। রিয়াকশন টাইম বিষয়টা আসলে কি? রিয়াকশন টাইমটা হচ্ছে একজন বোলার যখন বলটাকে রিলিজ করছেন এবং ব্যাটসম্যান সে অনুযায়ী রেসপন্স করছেন, সেই যে সময়টা আসলে প্রয়োজন, একটা বোলার বলটাকে রিলিজ করলেন এবং সেই রিলিজের প্রেক্ষিতে ব্যাটসম্যান যখন রেসপন্স করছেন, সেই জায়গাটার যে বিষয়টা, সেটাকে বলা হয় আসলে রিয়াকশন টাইম। এখন এই রিয়াকশন টাইম আসলে বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে। নাম্বার ওয়ান যে বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে সেটা হচ্ছে বলটাকে দেখা, অর্থাৎ বোলার যে সময়টায় আসলে বলটাকে রিলিজ করছেন সেই সময়টায় বলটাকে দেখা। এখন এই যে চোখ দিয়ে আপনি বলটাকে দেখলেন, নাম্বার 2 পয়েন্ট এটার সঙ্গে সঙ্গে চলে আসে, সেটা হচ্ছে ট্র্যাজেক্টরিটাকে প্রেডিক্ট করা বা বলের স্পিনটাকে এবং স্পিডটাকে প্রেডিক্ট করা। অর্থাৎ ওই যে চোখ দিয়ে আপনি বলটাকে দেখছেন সেটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছে আপনার ব্রেনে। আপনার ব্রেন সঙ্গে সঙ্গে সেটা ট্র্যাজেক্টরিটা ডিটেক্ট করে ফেলছে এবং সেই সঙ্গে বলের স্পিন এবং স্পিডটাকেও ডিটেক্ট করে ফেলছে। নাম্বার 3 পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে, সেটা হচ্ছে মাসল রেসপন্ডিং। মানে আপনার ব্রেইন যে প্যাথওয়েটা ডিটেক্ট করেছে বা বলের স্পিডটাকে ডিটেক্ট করেছে, সে অনুযায়ী আপনার হাত এবং পায়ের রেসপন্সটা, অর্থাৎ এই যে 3টা পয়েন্ট, চোখ দিয়ে দেখলেন, দেন আপনার ব্রেন সেটাকে প্রেডিক্ট করলো, আফটার দ্যাট আপনার ব্রেন সিগন্যাল দিল আপনার হাত এবং পাকে সে অনুযায়ী রেসপন্ড করা। সো এই 3টা বিষয়, এই টোটাল বিষয়টার জন্য আসলে আপনার রিয়াকশন টাইমটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আমরা যদি একটু রিয়াকশন টাইমের ব্যাপারে চিন্তা করি যে আসলে রিয়াকশন টাইমটা কতটুকু সময়ের মধ্যে আপনাকে ডিসিশন মেকিংটা করতে হচ্ছে, সেটা ধরা হয় যে বেসবলের ক্ষেত্রে যে জায়গাটায় আসলে বলের স্পিডটা থাকে 95 থেকে 100 মাইলের মধ্যে একদম অ্যাভারেজে, সেখানে 0.4 সেকেন্ডের মধ্যে একজন ব্যাটারকে ডিসিশনটা নিয়ে ফেলতে হয়। অন্যদিকে ক্রিকেট, যেখানে আমরা ধরে নিতে পারি যে 85 থেকে 90 মাইলের মধ্যে আসলে অন অ্যান অ্যাভারেজ সেই জায়গাটায় স্পিডটা থাকে, সেই জায়গাটায় 0.5 সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশনটা নিয়ে ফেলতে হয়। এখন এই যে ডিসিশনটা, এই যে 0.4 সেকেন্ড বা 0.5 সেকেন্ডের যে বিষয়টা, এটার ব্রেকডাউনটা আসলে কিভাবে হয়, কত সেকেন্ডের মধ্যে আপনাকে কী কী ডিসিশন নিতে হয়, সেই ব্যাপারটা আলোচনা করতে চাই। নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে পারসেপশনের জায়গাটা, এবং সেটার জন্য আপনি সময় পাবেন আসলে 0.1 সেকেন্ড, এবং সেই জায়গাটা আপনি আপনার চোখ দিয়ে বলটাকে দেখবেন। বোলার ঠিক যে জায়গাটায় বলটাকে রিলিজ করছে, এই স্টেজটা হচ্ছে আপনার পারসেপশনের স্টেজের জায়গাটা। নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার প্রসেসিং। আপনার ব্রেইনটা যে আসলে প্রসেস করছে বিষয়টাকে, মানে একটা বল, সেটার প্যাথওয়েটা কেমন, সেটার ট্র্যাজেক্টরিটা কেমন, সেটার স্পিডটা কেমন, সেটার টার্নটা কেমন, সেটার সুইংটা কেমন, এই পুরো বিষয়টার জন্য আপনি 0.1 সেকেন্ড সময় পাচ্ছেন আপনার ব্রেনে বিষয়টাকে প্রসেস করার জন্য। নাম্বার 3 যে পার্টটা, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। আলটিমেটলি আপনি বলটাকে দেখলেন, এটা আমরা ফার্স্ট স্টেজটা বলছি। দ্বিতীয় স্টেজটা যেটা, সেটা হচ্ছে যে আপনার ব্রেন সেটাকে প্রসেস করলো। নাম্বার 3 যে পার্টটা, সেটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং। সেটার জন্য আপনি 0.1 সেকেন্ডের মতো সময় পাবেন। মানে বলটা যখন আসলে মিড ফ্লাইটে, আপনি বিষয়টা কিন্তু এরকম না যে বলটা আপনার কাছে আসার পর আপনি ডিসিশন মেক করলেন যে আপনি কি এটাকে পুল করবেন, নাকি ড্রাইভ করবেন, নাকি আপনি সেটাকে ডিফেন্ড করবেন। সেই সুযোগটা কিন্তু আলটিমেটলি আপনার নাই।
আপনি বলটা যখন মিড ফ্লাইটে তখনই আপনাকে ডিসিশনটা নিয়ে ফেলতে হচ্ছে। দ্যাট মিনস দ্য ডিসিশন মেকিং স্টেজ কামস দেয়ার, যে আপনি তখনই ডিসিশনটা নিচ্ছেন যে আপনার কী করতে হবে। এটার জন্য আপনি 0.1 সেকেন্ডের মতো আসলে সময় পেলেন। নাম্বার 4 যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকশন, এবং এই অ্যাকশনের জন্য এই যে রিয়াকশন টাইমের কথা আমরা বলছি, অ্যাকশনটা সেই জায়গাটা আপনি ডিসিশনটা নিয়েছেন, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য অ্যাকশন। মানে আপনার ব্রেন আপনার বডিকে ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাঠাবে হাত এবং পাকে, ওকে ইউ হ্যাভ টু গো ফর দ্য অ্যাকশন। সো আলটিমেটলি এই যে 0.4 সেকেন্ডের কথা বললাম, প্রত্যেকটা স্টেজের জন্য আমরা 0.1 সেকেন্ড করে ধরলাম। এখন আপনার চোখ, ব্রেন এবং বডিকে এর সঙ্গে অভ্যস্ত করতে হবে, এটাই হচ্ছে রিয়াকশন টাইম। এবং লোকেশ রাহুল মূলত এই রিয়াকশন টাইমের প্র্যাকটিসটা করেছেন এই কারণে, যাতে ইংল্যান্ডের মতো কন্ডিশনে যেখানে আসলে বল হয়তো বা অনেক বেশি মাত্রায় মুভমেন্ট করে, জাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো রিয়াকশন টাইমটা যে যত বাড়াবে, তার মাসেল মেমোরিটাকে যত বেশি মাত্রায় গ্রুম করবে, সে তত বেশি ভালো মতো ওই ধরনের বলগুলোকে ডিল করতে পারবে। এবং রিয়াকশন টাইমটা এই কারণেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন অ্যাজ আ ক্রিকেটার আপনি তো আসলে আমাদের বাংলাদেশে আপনার ওই লাক্সারিটা নাই যে আপনি ফর্মুলা 1-এ রেসিং করবেন, বাট আপনি বেশ কয়েকটা ড্রিল করতে পারেন, যে ড্রিলগুলো আপনার রিয়াকশন টাইমটাকে অনেকাংশে বাড়াতে পারে, বা আপনি রিয়াকশন টাইমের কাজগুলো করতে পারেন। আপনার ফিল্ডিংয়ের জন্য রিয়াকশন টাইমের অনেক জায়গা আছে। সাপোজ আপনি হয়তো বা খুব ক্লোজ ইন পজিশন থেকে দেয়ালে বল থ্রো করছেন আর ক্যাচ ধরছেন, দেয়ালে বল থ্রো করছেন, ক্যাচ ধরছেন। অ্যাজ আ ব্যাটসম্যান আপনার এরকম হতে পারে, টেনিস বল নিয়ে আপনি দেয়ালে মারছেন এবং তারপরে আপনি ব্যাটিং করছেন, সেটা আপনার জায়গা হতে পারে। একটু আপডেটেড লেভেলে আপনি রিয়াকশন টাইমটা কীভাবে বাড়াবেন, আমি ছোট্ট দুটো ড্রিল দেখাচ্ছি, আপনি সেই দুটো ড্রিলের মাধ্যমে আপনার রিয়াকশন টাইমটা নিয়েও আলাদা করে কাজ করতে পারেন। সো নাম্বার 1 ড্রিলটা আমরা শুরু করছি। রিয়াকশন টাইম বাড়ানোর জন্য আপনি এই ড্রিলটাতে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এরকম একটা গুড লেন্থ পজিশনে আপনি একটা চেয়ার রাখতে পারেন যার নিচের অংশটা খালি আছে, এবং আপনি অ্যাজ আ ব্যাটসম্যান হিসাবে দাঁড়াবেন ব্যাটিং করার জন্য, বোলারের দিকে চোখ রাখবেন, এবং বলটা যখন এইখান দিয়ে আসবে তখন আপনি দেখবেন যে আপনার আসলে রিয়াকশন টাইমটা কেমন। অনেক সময় দেখা যাবে যে আপনি পাটা সামনে নেওয়ার সুযোগ পাচ্ছেন না, বল চলে আসছে, সামনে একটা অবস্ট্যাকল আছে দেখে। আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। বল করো। সো এই বলটা কিন্তু অনেক জোরে আসছে, আমি কিন্তু শেষ মুহূর্তে আসলে বুঝতে পারি নাই আমি রিয়াকশন টাইমটা কিভাবে দেবো। সো রিয়াকশন টাইমটাকে আপনি এইভাবে বাড়াতে পারেন। যা কারো বল। ইটস অল অ্যাবাউট আপনার রিয়াকশন টাইমটা। এই জায়গাটায় কিন্তু আপনার রিয়াকশন টাইমটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, যে কারণ বলটা একটা অবস্ট্যাকলের মধ্য থেকে আসছে, সামনে আপনার একটা অবস্ট্যাকল আছে, এটা আপনার চোখটাকে রেডি করার ব্যাপারটা। সো এখানে ডিফিকাল্ট ব্যাপারটা হচ্ছে আপনি ফুটওয়ার্ক করার খুব বেশি সময় পান না, কারণ বল খুব দ্রুত চলে আসে ওই জায়গা থেকে। সো এই জায়গাটা কিন্তু আপনার পেস একটু জোরে, আমি তো এখন এই মুহূর্তে ইকুইপমেন্ট পরা নাই, যে কারণে আমাকে একটু আস্তে বল করা হচ্ছে। সো এই ড্রিলটা যখন আপনি করবেন অবশ্যই প্রপার ওয়েল ইকুইপড অবস্থায় করবেন, হেলমেট, প্যাড, ব্যাট সব কিছু মিলিয়ে তারপর আপনি করবেন। আমি তো এই জায়গাটা জাস্ট আপনাকে একটা ডেমো দেখাচ্ছি, এই মুহূর্তে আমি ওইভাবে ইকুইপড হয়ে নেই। এটা ছাড়া করবেন না, কারণ ইনজুর্ড হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আলটিমেটলি যে পেসে আমাকে দেওয়া হচ্ছে তার চাইতেও জোরে পেসে আসলে আপনাকে যে থ্রো করবে তার চাইতেও জোরে পেসে কাজটা করবে। এখন এই মুহূর্তে আমার যেহেতু প্যাড গ্লাভস অ্যাভেলেবেল না এই মুহূর্তে, দ্যাটস ওয়াই আমি সেভাবে দেখালাম না, কিন্তু আপনি এইভাবে করতে পারেন। এবারে নাম্বার 2 ড্রিলটা আপনাদেরকে দেখাবো রিয়াকশন টাইম প্রপার করার জন্য। সো রিয়াকশন টাইমের এই ড্রিলটার জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি প্রথমত এরকম একটা উল্টা দিক ঘোরা ব্যাটিং করা অবস্থায় থাকবেন। ওই পাশে যে থ্রোয়ার আছে সে যখন লোডিং পজিশনে যাবে এই পাশ থেকে কেউ আপনাকে বলবে গো, অথবা লোডিং পজিশনে যাওয়ার সময় ওই বোলারটাই আপনাকে বলবে গো। আপনি দেন যেটা করবেন টার্ন অ্যারাউন্ড করবেন, দেন আপনি বলটা মোকাবেলা করবেন। ইটস বিকজ আপনার রিয়াকশন টাইমটা ঠিক করবেন। আমরা একটু ডেমো করার চেষ্টা করি। সো এই ড্রিলটাতে তুমি যেটা আমাকে করবা ক্যামেরার পেছন থেকে, শিশির ও যখন প্রথম লোডিংয়ে থাকবে তখন তুমি আমাকে গো বলবা, আমি টার্ন অ্যারাউন্ড করবো, দেন আমি বলটা ফেস করবো, ঠিক আছে? যাই। সো এই যে জায়গাটা আমার প্রপার রিয়াকশন টাইমটাকে ঠিক করার জন্য, যে যখন বোলার লোডিংয়ে আমি সেই টাইমে গোটা শুনে আমি ব্যাক করছি, অথবা ওই পাশ থেকে যে আছে সেও আমাকে সেই কাজটা করতে পারে। আবার যাই।
সো এটা কিন্তু বলটা কালো ছিল, আমি কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারিনি। সো এই প্র্যাকটিসটাই আপনারা করবেন, কখনো একটু লালচে বল, কখনো সাদা বল, ডিফারেন্ট কালারের বল, এতে আপনার আইসাইটটা অনেক বেশি মাত্রায় প্রপার হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরও কয়েকটা ট্রাই করি। সো খুবই শার্প বল, কিন্তু প্রথমে বুঝি নাই। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে, এখানে আপনি আপনার ব্যাটিং টেকনিক নিয়ে চিন্তা করার কিছু নাই, আপনি আপনার রিয়াকশন টাইমটাকে বাড়াবেন। সো রিয়াকশন টাইম কীভাবে বাড়াবেন, ছোট্ট দুইটা ড্রিল আজকে আপনাদেরকে দিলাম, যেটা আপনারা হয়তো বা প্র্যাকটিস করতে পারেন। সো আলটিমেটলি ক্রিকেটে বর্তমান সময় কিন্তু অন্য অনেক ডিসিপ্লিনের খেলাকে ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণতার রেখে তারপর প্লেয়াররা চেষ্টা করছেন। সো টাঙ্গাইলে আমি যেভাবে আসলে গলফের ট্রেনিংটা করিয়েছি, ইনশাল্লাহ সামনে বেসবলের ট্রেনিংও করাতে পারি। বেসবলের ট্রেনিংটা সেটাও কিন্তু রিয়াকশন টাইম বাড়ার জন্য খুব ইম্পর্টেন্ট। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করি যে বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন তারা আধুনিক ক্রিকেট শিক্ষায় শিক্ষিত হবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।